বিয়ের দাবিতে আমার স্বামীর বাড়িতে টানা 2 দিন ধরে অনশন করতেছে এসএসসি ফেল করা এক মেয়ে। আমার স্বামী মেয়েটাকে দেখেই বাড়ি থেকে পালিয়ে গেছে। মেয়েটির দাবি হলো আমার স্বামী নাকি তার সাথে 1 বছর ধরে প্রেম করছে, এই জন্য সে এসএসসিতে ফেল করছে। মেয়েটির বাবা তার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করছে, কিন্তু সে অন্য জায়গায় বিয়ে করবে না। বিয়ে করলে আমার স্বামীকেই নাকি করবে। আমার স্বামীর জন্যই নাকি সে ফেল করছে। আমার এখন 6 মাসের বাচ্চা কুলে আমিও কান্না করতেছি, আমার স্বামী তাহলে আমাকে ঠকালো। তখন আমার স্বামী ফোন দিল। প্রথমে রিসিভ করতে চাইনি, দ্বিতীয়বার রিং হয়ে বাচ্চা কুলে নিয়েই ফোন ধরলাম। ফোন ধরে সে বলা শুরু করলো, বিশ্বাস করো রিমি, আমি ওই মেয়েটার সাথে প্রেম করিনি, যার শুধু কথা বলছি। মেয়েটি আমার দোকান থেকে কসমেটিক নিত, তাই তার সাথে শুধু কথা বলেছি। আমি তখন রাগে চিৎকার করে বললাম, চুপ কর কুত্তার বাচ্চা, তুই যদি প্রেম না করে থাকিস তাহলে বাড়ি ছেড়ে পালালি কেন? তাহলে তোর এত ভয় কেন? আমার চিৎকার শুনে রাফি ফোনটা কেটে দিল। আমি দরজা আটকে শ্বশুর শাশুড়ির সামনে মেয়েকে কুলে নিয়ে কান্না করতে লাগলাম। আর দরজার বাহিরে ওই মেয়েটা বসে আছে, এখনো যাচ্ছে না। অনেক মানুষ এসে দেখে যাচ্ছে। বাচ্চা আমার বুকের মধ্যে হাঁসফাঁস করে কাঁদছে। আমার চোখ দিয়ে অজোরে জল ঝরছে, যা থামানোর কোনো ক্ষমতা আমার নেই। 6 মাসের এই নিষ্পাপ মুখটার দিকে তাকালে আমার বুকটা ফেটে যাচ্ছে। যে মানুষটাকে নিজের জীবন ভেবে এত বিশ্বাস করেছিলাম, সেই রাফি আমাকে এইভাবে এত বড় একটা ধোঁকা দিল। শ্বশুর শাশুড়ি ঘরের কোণে মাথা নিচু করে বসে আছেন। রাফির মা অর্থাৎ আমার শাশুড়ি বারবার চোখের জল মুছছেন, আর শ্বশুর মশাই লজ্জায় মুখ তুলে আমার দিকে তাকাতেও পারছেন না। যেই সন্তানকে তারা বিশ্বাস করতেন, সেই সন্তানই আজ পুরো গ্রামের সামনে পুরো পরিবারকে ধুলোয় মিশিয়ে দিয়ে পালিয়ে গেল। বাইরে তখন লোকজনের শোরগোল আরো বাড়ছে। গ্রামের মানুষ কোনো তামাশা দেখতে ছাড়ে না। এই যেন তাদের জন্য বিনামূল্যে এক বিনোদনের ব্যবস্থা। দরজার উপাশে বারান্দায় বসে থাকা মেয়েটা কান্নার আওয়াজ মাঝে মধ্যে ভেসে আসছে। সে নাকি এসএসসি ফেল করছে রাফির ভালোবাসার কষ্টে। রাফি নাকি তাকে কত স্বপ্ন দেখিয়েছে, আর এখন যখন মেয়েটার পরিবার তাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন সে সোজা আমাদের ভিটে বাড়ি এসে চওড়া হয়েছে। টানা 2 দিন ধরে না খেয়ে এক কাপড়ে আমাদের বারান্দায় বসে আছে সে। বাহিরের মানুষের হাজারো ফিসফিসানি আর আলোচনা কানে আসছে। দেখছো কাণ্ড, ছেলেটা বউ বাচ্চা রেখে অন্য মেয়ের সাথে চটপটে প্রেম করে বেড়াতো, আর কসমেটিকের দোকান থেকে সাধু সেজেছিল। আহা, বউটার কষ্ট দেখো, কুলে 2 দিনের বাচ্চা, আর স্বামী অন্য মেয়ের চক্করে বাড়ি ছেড়ে ফেরারি। কথাগুলো তীর হয়ে আমার গায়ে বিচ্ছে। রাফি আমাকে বলেছিল, সে শুধু কথা বলতো। কসমেটিক বিক্রি করার ছলে যে একটা আস্ত সংসার আর বিশ্বাস বিক্রি করে দেওয়া যায়, তা আমার জানা ছিল না। যদি কোনো অন্যায় না করবে, তবে আজ মেয়েটা বাড়িতে আসতে সে কেন পেছনের দরজা দিয়ে পালালো? সত্যের জোর থাকলে তো মুখোমুখি দাঁড়িয়ে অস্বীকার করতো, পুলিশের ভয় দেখাতো, নাকি এইভাবে অপরাধীর মতো ভেগে যেত? আমার শাশুড়ি কাছে এসে নিচু গলায় বললেন, বৌমা দরজাটা একটু খোলো। মেয়েটাকে এভাবে গ্রামের লোকজনের সামনে রেখে দিলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। তুমি তো লক্ষ্মী মেয়ে, বুঝো একটু। আমি কাঁদতে কাঁদতে শাশুড়ির দিকে তাকালাম। আমার গলা দিয়ে আর নরম কোনো স্বর বের হলো না। বিষাক্ত এক ক্ষোভে চেপে বললাম, মা আপনারা কোন সম্মানের কথা বলছেন? যে সম্মান আপনার ছেলে 2 দিন আগেই ধুলোয় মিশে এসেছে, সেই সম্মান বাঁচানোর দায় কি এখন আমার? আমার কুলেই 6 মাসের দুধের বাচ্চাটা রয়েছে, ওর বাবার এই নোংরামির জবাব কে দেবে? আপনারা যদি মেয়েটাকে সরাতে চান, নিজেরা গিয়ে বুঝান, আমি এই দরজা খুলবো না। শ্বশুর মশাই দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন আমি ভুল কিছু বলছি না। তবে গ্রামের মোড়লরা নাকি বিচার বসানোর প্রস্তুতি নিচ্ছে। খবর পাঠিয়েছে রাফিকে নাকি আজ সন্ধ্যার মধ্যে হাজির হতে হবে, আর রাফি যদি না আসে তবে মেয়েটার সাথে আমার সংসারে থাকতে হবে। মেয়েটির নাম নাকি মিথিলা। মিথিলার বাবা সকালে এসে কেঁদে কেটে মেয়েকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মেয়েটা সাফ জানিয়ে দিয়েছে সে মারা যাবে, তাও রাফিকে ছাড়াই ভিটে ছেড়ে নড়বে না। তার জীবনে নাকি সব ধ্বংস করে দিয়েছে রাফি, পড়াশোনা শেষ করে দিয়েছে। এখন তাকে গ্রহণ না করলে সে নাকি এখানে গলায় দড়ি দিবে। ঘরের মধ্যে আমি আর আমার নিষ্পাপ বাচ্চাটা এক অচেনা অন্ধকারের মুখোমুখি। 6 মাসের বাচ্চাটা কিছুই বুঝে না, খালি আমার বুকের মধ্যে মাথা রেখে হালকা কেঁদে উঠে। হয়তো আমার বুকের ধুকপুকানি আর ভেতরের অস্থিরতাও টের পাচ্ছে। হঠাৎ বারান্দা থেকে মিথিলার চড়া গলা ভেসে এলো। রাফি যদি না আসে তবে আমি এই ঘরে নিজের শরীরে আগুন দেব। বাহিরের মানুষের চিৎকার আরো বেড়ে গেল। আমি বুঝতে পারছিলাম না আমি কি নিজের বাচ্চার হাত ধরে বিষাক্ত জায়গা ছেড়ে বাপের বাড়ি চলে যাব, নাকি এখানে দাঁড়িয়ে রাফি নামক বিশ্বাসঘাতকটার শেষ পরিণতি দেখে ছাড়বো। রাফি ফোনটা কেটে দেওয়ার পর আর ফোন দেয়নি। সে এখন কোন গর্তে লুকিয়ে আছে কে জানে, কিন্তু পরিস্থিতি যা দাঁড়াচ্ছে এই ঝড় সহজে থামার নয়। বাহিরে মানুষের হইচই আর মিথিলার হুমকির শব্দে ঘরের ভেতরে বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। শাশুড়ি আমার কথা শুনে আর কিছু বলতে পারলেন না। তিনি হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়লেন। শ্বশুর মশাই ধীরে পায়ে গিয়ে ঘরের কোণে দাঁড়ালেন। তার ভেঙে পড়া অবয়ব দেখে বোঝা যাচ্ছিল সংসারের এই দুর্দিনে তিনি একদম দিশেহারা হয়ে পড়েছেন। কুলের বাচ্চাটা কান্নার চোটে ক্লান্ত হয়ে একসময় আমার বুকের উপরেই ঝিমিয়ে পড়লো।
ওর নিষ্পাপ নিঃশ্বাসের উঠানামা দেখে আমার ভেতরের রাগটা যেন দ্বিগুণ হয়ে উঠল। যে মানুষটা একসময় আমাকে মিথ্যে অনুভূতির জালে সরিয়ে এই বাচ্চার মা বানিয়েছে, সে আজ কাপুরুষের মতো গা ঢাকা দিয়ে আছে আর তার ফেলে যাওয়া জঞ্জাল পরিষ্কার কথার ভাবছে গ্রামের মোড়লরা। হঠাৎ বাহিরে থেকে মাতব্বরের গলার আওয়াজ পাওয়া গেল। মেম্বার সাহেব কড়া গলায় মিথিলাকে বলছেন, মেয়ে, এভাবে এখানে চিল্লাচিল্লি আর হুমকি দিয়ে কোনো লাভ হবে না। রাফির বাপকে আমরা বলে দিছি সন্ধ্যা পর্যন্ত সময় আছে, রাফিকে হাজির হতেই হবে, আর তুমিও আপাতত শান্ত হও। মিথিলা চিৎকার করে জবাব দিল, আমি কোনো বিচার বুঝি না। রাফি আমাকে কথা দিয়েছে বিয়ে করবে। ওর দোকান থেকে কসমেটিক্স কেনার সময় ওই আমার পেছনে পড়েছিল। এখন আমার পড়াশোনা নষ্ট করে বাপের কাছে আমার মান সম্মান শেষ করে দিয়েও লুকিয়ে আছে। আমি ওর সংসার ভাঙতে আসি নাই, আমি শুধু আমার পাওনা অধিকার চাই। কথাগুলো শোনা মাত্রই আমার মাথার রগগুলো যেন ধপ করে জ্বলে উঠলো। আর সহ্য করতে পারলাম না। বাচ্চাটাকে সাবধানে শাশুড়ির কুলে শুয়ে দিয়ে আমি সজোরে দরজার খিলটা খুলে বাহিরে বেরিয়ে এলাম। হুট করে আমাকে বারান্দায় আসতে দেখে বাহিরের ভিড় মুহূর্তে যেন চুপ মেরে গেল। বারান্দার একপাশে উস্কো খুস্কো চুলে ধুলোবালি মেখে বসে থাকা মিথিলা আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি সোজা মিথিলার সামনে গিয়ে দাঁড়ালাম। চোখ থেকে পানি মুছে একদম শক্ত গলায় বললাম, অধিকার চাইছো তো? কিসের অধিকার? যে লোকটা বউ বাচ্চা ঘরে রেখে আরেকটা মেয়ের সাথে ছলাকলা করে, যে লোকটা বিপদে পড়লে ইঁদুরের মতো গর্তে লুকায়, তার কাছে কিসের অধিকার দাবি করছো তুমি? মিথিলা কিছুটা থতমত খেয়ে গেল, তবে সামলে নিয়ে বিষের মতো গলায় বলল, আপু, আপনার কষ্ট আমি বুঝি, কিন্তু রাফি আমাকে ভালোবেসেছিল। ও আমাকে না ধরলে আমার এসএসসি পরীক্ষা খারাপ হতো না। আমি এক চিলতে তিতা হাসি হেসে বললাম, নিজের ভুল অন্যকে দিয়ে ঢাকার চেষ্টা করো না। প্রেম করার ইচ্ছে ছিল, পড়াশোনা করার মন ছিল না, সেটা তোমার ব্যর্থতা। আর রাফি, ও তো একটা বিশ্বাসঘাতক। কিন্তু তুমি যে জেনে শুনে একটা বিবাহিত লোকের পেছনে ঘুরলে, একটা 6 মাসের বাচ্চার বাবার সাথে সম্পর্ক বজায় রাখলে, তোমার বিবেক একবারও তোমাকে বাধা দেয়নি? এখন লোক হাসাতে আমাদের উঠানে এসে বসেছো। আমার মুখের উপর এমন কড়া কথা শুনে মিথিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভিড়ের মধ্যে থেকে দু একজন বলে উঠলো, বউটা তো ভুল কিছু বলে নাই। রাফি বদমাশ হতে পারে, কিন্তু মেয়েটা তো কম সুবিধাজনক না। ঠিক তখনই উঠানে এসে ঢুকলো এলাকার মেম্বার আর কয়েকজন মুরব্বী। তাদের পেছনে রাফি এক বন্ধুকে দেখা গেল, যার হাতে রাফির মোবাইল ফোন। মেম্বার সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, বৌমা, তুমি ঘরে যাও, আমরা বিষয়টার ফয়সালা করছি। রাফির ফোন পাওয়া গেছে, ওর বন্ধুর সাথে যোগাযোগ হয়েছে, রাফি এখন থানায় আছে। থানার কথা শুনতে সবাই চমকে উঠলো। শাশুড়িও ঘর থেকে বেরিয়ে এলেন। মেম্বার সাহেব বুঝিয়ে বললেন, রাফি ভয়ে পালায় নাই। মিথিলা যখন আত্মহত্যার হুমকি দিয়ে এই বাড়িতে এসে বসেছিল, তখন রাফি সোজা থানায় গিয়ে মিথিলা আর তার পরিবারের বিরুদ্ধে ব্ল্যাকমেলিং এবং অনধিকার চর্চার জিডি করতে গিয়েছে। কারণ মিথিলার বাবা নাকি গতকাল রাফিকে হুমকি দিয়েছিল, তাকে তুলে নিয়ে জোর করে বিয়ে দিবে। কথাটা শুনে মিথিলার চেহারার রং মুহূর্তে বদলে গেল। সে লাফিয়ে উঠে বলল, সব মিথ্যে, রাফি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু আমি আর সেখানে দাঁড়িয়ে নাটক দেখার প্রয়োজন বোধ করলাম না। রাফি থানায় গিয়ে জিডি করুক আর যাই করুক, আমার কাছে তার আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। সে যদি নিরাপদই হতো, তবে পালিয়ে থানায় যাওয়ার আগে আমাকে সত্যটা বলে যেতে পারতো। ফোন করে কুত্তার মতো চিল্লাতো না, কিংবা ফোন কেটে দিত না। সংসারটা যে ও নিজের হাতে ভেঙে ঘুরিয়ে দিছে, এই সত্যটা আর কোনো জিডি দিয়ে ঢাকা যাবে না। আমি পেছন ফিরে ঘরের দিকে পা বাড়ালাম। শাশুড়ি আমার হাত চেপে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, বৌমা, সব তো বুঝলে, ছেলেটা আমাদের একটু ভুল বুঝেছিল, ও তো পুলিশের কাছে গেছে, তুমি এখন একটু মনটা শান্ত করো। আমি শাশুড়ির হাতটা ধীরে শান্তিতে ছাড়িয়ে নিলাম। তারপর তার চোখের দিকে তাকিয়ে বললাম, মা, ও থানায় যাক আর যেখানেই যাক, ও যে মিথ্যাবাদী আর কাপুরুষ সেটার প্রমাণ হয়ে গেছে। যে স্বামী তার বউকে বিপদের মুখে ফেলে পালিয়ে যায়, তার সাথে ঘর করার আর কোনো ইচ্ছা আমার নেই। আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। রাফি বাড়ি ফিরুক, তারপর ওর সামনে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দেব। ঘরে ঢুকে আমি আবার দরজাটা আটকে দিলাম। বিকেলের আলো আস্তে আস্তে নিভে আসছে, আর ঘরের ভেতরে অন্ধকারটা যেন আরো ঘন হয়ে উঠছে। কোল থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম। কান্নার পর্ব শেষ, এখন শুধু নিজের আর এই নিষ্পাপ বাচ্চাটার ভবিষ্যৎ গড়ে তোলার লড়াই। সন্ধ্যা নামতেই বাড়ির উঠোনে পুলিশের গাড়ি আর গ্রামের মানুষের শোরগোল শোনা গেল। কিছুক্ষণ আগে চিৎকার চেঁচামেচি করা মিথিলা এখন বারান্দার কোণে চুপচাপ বসে আছে। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। দরজার উপাস থেকে শাশুড়ির উত্তেজিত গলা শুনতে পেলাম, বৌমা, ও বৌমা, দরজা খোলো, রাফি পুলিশ নিয়ে আসছে। আমি কুলের বাচ্চাটাকে বিছানায় শুয়ে দিয়ে ধীর পায়ে দরজা খুললাম। বারান্দায় পা রাখতে দেখি দারোগা সাহেবের সাথে রাফি দাঁড়িয়ে আছে। রাফির শরীর চেহারা শুকিয়ে গেছে, কিন্তু তার চোখে এখন ভয়ের ছাপ। তার চোখে অপরাধ বোধ আর কষ্ট স্পষ্ট। কিন্তু সে পুলিশের দিকে তাকিয়ে বলল, স্যার, এই সেই মেয়ে, টানা 2 দিন ধরে আমাদের পরিবারকে হেনস্থা করছে আর আত্মহত্যা করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করছে। দারোগা সাহেবের কড়া গলায় মিথিলাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তুমি নাকি এখানে বিয়ের দাবিতে এসে বসে আছো? তোমার বয়স কত আর অভিযোগের ভিত্তি কি? মিথিলা হঠাৎ লাফিয়ে উঠে কাঁদো কাঁদো গলায় বলল, আঙ্কেল, রাফি আমাকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়েছে। ও
ও আমার জীবন নষ্ট করে দিয়েছে। রাফি এগিয়ে এসে মিথিলার ঠিক সামনে দাঁড়ালো। তার গলা দিয়ে যেন খুব ফেটে বের হলো। মুখ সামলে কথা বলো মিথিলা, আমি তোমাকে ভালোবাসার কথা কোথায় বলেছি? একটা প্রমাণ দেখাও। কোন দিন কোন সময় আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করব? সবার সামনে বলো। মিথিলা থতমত খেয়ে গেল। সে তুতলামু করে বলল, কেন? তুমি আমাকে শাড়ি কিনে দাও নাই, লিপস্টিক কসমেটিক্স গিফট করো নাই, ঘন্টার পর ঘন্টা দোকানে আমার সাথে কথা বলো নাই? রাফি গ্রামের মোড়লদের দিকে তাকালো। শুনলেন আপনারা? আমি কসমেটিকের দোকান চালাই। ও প্রতিদিন দোকানে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। কাস্টমার ধরে রাখার জন্য আমি ওর সাথে হেসে কথা বলছি। দু একটা সাধারণ গিফট হয়তো দিয়েছি, যা অন্য অনেক অচেনা কাস্টমারকে দেওয়া হয়েছে, কিন্তু আমি কখনো ওর সাথে প্রেমের অভিনয় করিনি। বিয়ের কথা তো বহু দূর। দারোগা সাহেব মিথিলার দিকে তাকিয়ে বললেন, তোমার কাছে আর কোনো মেসেজ, কোনো ফোন রেকর্ড বা প্রমাণ আছে যে রাফি তোমাকে বিয়ের কথা বলেছে? মিথিলার মাথা নিচু করে চুপ করে রইল। তার কাছে দেওয়ার মতো উত্তর ছিল না। রাফি কড়া গলায় বলল, তুমি পড়াশোনা করনি, এসএসসি ফেল করেছো, সেই দায় এখন আমার ঘাড়ে চাপিয়ে নিজের পরিবারের কাছে ভালো শাস্তি চাইছো। কাল রাতে তোমার বাবা আমাকে ফোন করে হুমকি দিয়েছে, আজ না আসলে আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করাবে। আমি কি এই চক্রান্ত বুঝি না ভাবছো? সেজন্য আমি সোজা থানায় গেছি। গ্রামের মানুষের মধ্যে এতক্ষণ ধরে জমে থাকা ফিসফিসানি এবার মিথিলার দিকে ঘুরে গেল। দেখছো কাণ্ড, মেয়েটাই তো ছেলেটার পেছনে আঠার মতো লেগেছিল। পরীক্ষায় ফেল করে এখন অন্যের ঘাড় ভেঙে দায় সারতে চাইছে। দারোগা সাহেব মিথিলাকে হুঁশিয়ারি দিয়ে বলল, পরের সংসারে শান্তি নষ্ট করা আর এভাবে কারো বাড়িতে উঠে এসে আত্মহত্যার হুমকি দেওয়ার আইনত অপরাধ। এখনই উঠে বাড়ি যাও, নয়তো সরকারি কাজে বাধা আর ব্ল্যাকমেলিং এর অভিযোগে তোমাকে থানায় নিয়ে যাব। মিথিলার কিছু বলার সাহস ছিল না। অপমানে আর লজ্জায় চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে সে গ্রামের মানুষের ভিড় ঠেলে বের হয়ে গেল। উঠোনে সব ঝামেলা মিটে গেল। পুলিশ আর গ্রামের মানুষও আস্তে আস্তে বিদায় নিল। কিন্তু আমাদের ঘরের ভেতরের ঝড়টা কি আদৌ থামলো? সবাই চলে যাওয়ার পর রাফি ধীরে পায়ে ঘরের ভেতর ঢুকলো। আমার সামনে এসে দাঁড়াতেই তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। সে নিচু গলায় বলল, রিমি, আমাকে মাফ করে দাও। আমি পালিয়ে যাইনি, থানায় গিয়েছিলাম যেন তোমাকে আর পরিবারকে চিরতরে ঝামেলা থেকে বাঁচাতে পারি। কিন্তু ফোন কেটে দেওয়ার আর তোমাকে সব না বুঝিয়ে যাওয়াটা আমার চরম ভুল ছিল। আমি রাফির দিকে তাকালাম। তার নির্দোষ হওয়ার স্বস্তি একদিকে, আর অন্যদিকে বিপদের সময় আমাকে এভাবে একা রেখে যাওয়ার যন্ত্রণা। এই দুই অনুভূতি আমাকে একসাথে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি বাচ্চার দিকে চোখ ফিরিয়ে নিয়ে শান্ত গলায় বললাম, তুমি মিথিলার কাছে নির্দোষ প্রমাণিত হয়েছো রাফি, কিন্তু আমার বিশ্বাসের কাছে তুমি কতটা সত্যি থাকতে পারলে? আমার কথাগুলো শুনে রাফি এক মুহূর্তে নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের কোণ বেয়ে অজোরে জল ঝরছিল। অপরাধ বোধে মাথা নিচু করে সে হাঁটু গেড়ে আমার সামনে মেঝেতে বসে পড়ল। দুই হাতে আমার একটা হাত চেপে ধরে ডুকরে কেঁদে উঠে বলল, আমি জানি রিমি, আমি তোমাকে কত বড় একটা বিপদের পর অপমানের মুখে ফেলে রেখে গিয়েছিলাম। আমি তো শুধু নিজেকে বাঁচাতে আর মিথিলার ভণ্ডামি ফাঁস করতে দৌড়াদৌড়ি করছিলাম, কিন্তু একবারও ভাবিনি বাড়িতে তুমি আর আমার 6 মাসের বাচ্চাটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছ। আমাকে ক্ষমা করে দাও রিমি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি শক্ত চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। চোখের পানিগুলো শুকিয়ে ততক্ষণে গালে দাগ কেটেছে। রাফির হাত থেকে নিজের হাতটা আস্তে করে সারিয়ে নিয়ে ভাঙা গলায় বললাম, মাফ করে দেওয়া কি এতটাই সহজ রাফি? এই 2 দিনে আমি একবারে শেষ হয়ে গেছি। এই 2 দিনে প্রতিটি মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে কি বিষাক্ত আগুনের মধ্যে আমি পুড়েছি তা তুমি কোনোদিন বুঝবে না। কোন স্ত্রী কি এগুলো নিজের চোখে দেখে ঠিক থাকতে পারে বলো? কোন নারী কি সহ্য করতে পারে তার স্বামী অন্য একটা মেয়ের কারণে পুরো গ্রামের সামনে অপমানিত হচ্ছে? গলার স্বরটা ভারী হয়ে এলো। বুকে জমে থাকা বাষ্পীভূত কষ্টগুলো আবার গলার কাছে দলা পাকিয়ে উঠলো। বাচ্চার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, বারান্দায় যখন ওই মেয়েটা অনশন করছিল আর বাহিরে শত শত মানুষ আমায় নিয়ে তামাশা করছিল, একবার তো মনে হয়েছিল আমি মরে যাই। কুল থেকে বাচ্চাটাকে নিয়ে যদি এই পৃথিবী ছেড়ে চলে যেতাম, তাহলে বোধহয় এই অপমান থেকে বেঁচে যেতাম। মরে যাই কথাটা শুনতেই রাফির চমকে উঠে মাথা তুললো। কেঁদে উঠে আকুল হয়ে বলতে লাগলো, লক্ষ্মীটি, দয়া করে ওরকম কথা বলো না। নিজের মুখে আর কখনো মরার কথা এনো না রিমি। আমি কান ধরে বলছি, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে গেছে। কাস্টমার ধরে রাখা বা ব্যবসার খাতিরে আর কোনোদিন কোনো মেয়ের সাথে বাড়তি কথা তো দূরের কথা, প্রয়োজন ছাড়া চোখ তুলে তাকাবো না। যে কসমেটিক্স এর দোকান আমার এত সুন্দর সংসারটাকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল, সেই দোকান আমি আর চালাবোই না। দরকারে অন্য কিছু করব, কিন্তু তুমি আর আমার বাচ্চা ছাড়া আমার জীবনে আর কেউ থাকবে না। প্লিজ রিমি, আমার ভুলটা শুধরে নেওয়ার একটা সুযোগ দাও। দরজার ওপাশে দাঁড়িয়ে এতক্ষণ আমাদের কথা শুনছিলেন শাশুড়ি আর শ্বশুর মশাই। শাশুড়ি ঘরে ঢুকে সোজা এসে আমার পাশে বসলেন। আমার মাথায় হাত রেখে জল ভরা চোখে বললেন, বৌমা, ছেলেটা তো ভুল স্বীকার করছে। ও তো কোনো পাপ করেনি, শুধু পরিস্থিতি সামলাতে গিয়ে বোকামি করে ফেলেছে। আমাদের মুখটার দিকে তাকিয়ে আর এই 6 মাসের অবুঝ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ওকে আরেকটা সুযোগ দাও মা। শ্বশুর মশাই দরজার কাছে দাঁড়িয়ে এক অপরাধীর মতো হাত জোর করে বলল, মা গো, আমার ছেলেটার জীবনের সবচেয়ে
বড় শিক্ষা পেয়েছে। আমরা জানি তোমার উপর দিয়ে ঝড় গেছে, কিন্তু পরিবারটাকে এভাবে ভেঙে যেতে দিও না মা। আমি চোখের পানি মুছে রাফির দিকে তাকালাম। মেঝেতে বসে থাকা মানুষটার চোখ এখন কেবলই অনুশোচনা আর আমাকে হারানোর ভয়। আমি বুঝতে পারলাম রাফি হয়তো সত্যি কোনো পরক্রিয়ায় জড়ায়নি, কিন্তু তার অসাবধানতা আর দায়িত্বহীনতা আমাকে মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে গিয়েছিল। তবে ভালোবাসার শক্তি আর এক তিল বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা সংসারের টানে কাছে রাগ খুব শেষ পর্যন্ত হেরে যায়। বিশেষ করে যখন কুলে নিষ্পাপ সন্তানটি ঘুমিয়ে আছে, যার পুরো ভবিষ্যৎ আমাদের দুজনকে ঘিরে। আমি এক গভীর নিঃশ্বাস ফেলে রাফির দিকে হাত বাড়িয়ে দিলাম। ধীরে গলায় বললাম, উঠে দাঁড়াও রাফি, কান্নাকাটি বন্ধ করো। রাফি চমকে উঠে আমার দিকে তাকালো। আমি ওর হাতটা ধরে টেনে তুললাম। তারপর বাচ্চার দিকে আঙ্গুল তুলে বললাম, তোমাকে আমি ক্ষমা করলাম, কিন্তু এটা তোমার প্রথম আর শেষ সুযোগ। এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে, আমাদের এই সংসারের দিকে তাকিয়ে তোমাকে দেওয়া কথা রাখতে হবে। যদি কখনো আর একটা ফোঁটা চোখের জল আমার চোখ দিয়ে ফেলেছো, সেদিন কিন্তু কোনো জিডি বা পুলিশও আমাকে থামাতে পারবে না। রাফি শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো, যেন কোনো হারিয়ে যাওয়া ধন ফিরে পেয়েছে। আমার কাঁধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। কথা দিচ্ছি রিমি, সারা জীবন তোমার চোখের মনির মতো আগলে রাখবো। কোনোদিন আর তোমার বিশ্বাসে আঁচ লাগতে দেবো না। ঘরের মধ্যে বিষাক্ত অন্ধকারটা যেন এক নিমেষেই কেটে গেল। বাহিরের আকাশের মেঘটাও কেটে গিয়ে চাঁদের আলো উঠোন এসে পড়েছিল। 6 মাসের বাচ্চাটা ঘুম ভেঙে হালকা কুকিয়ে উঠতে রাফি ওকে কুলে তুলে নিল, আর পরম আদরে কপালে চুমু খেলো। ঝড়টা অনেক বড় ছিল, সংসারটাকে চুরমার করে দিতে পারতো, কিন্তু ঝড় শেষে যখন সত্য আলো ফুটলো, তখন আমাদের ভালোবাসার ঘরটা আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়ে উঠলো। আদার পেরিয়ে আমাদের ছোট্ট সংসারটায় আবার আলো ভরে উঠলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এটা ছিল গল্পের শেষ অংশ। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।